হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকে আমি নিয়ে এসেছি সোলো লিভলিং সিজন 3 পর্ব 10। গত এপিসোডে আমরা দেখেছিলাম সাংজিনু বলছিল হয়তো আমি ঠিক আছি, আবার বলে হয়তো ঠিক নেই। এই বলা মাত্রই সে মাটিতে পড়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাই টোকিওতে 2 লাখ টন মানা ক্রিস্টাল নিয়ে আসা হয়েছে, আর যেগুলো দেখে ইউরি অলভ বলছে হ্যাঁ এতটুকু আমার কাজ হয়ে যাবে, আমি একবার শুধু আমার ব্যারিয়ারটা বানিয়ে ফেলি, তারপরে সেই ব্যারিয়ারটা এই মানা ক্রিস্টালের থেকে পাওয়ার নিতে থাকবে। এরপরে ইউরি বলে এসব না হয় সব ঠিক আছে, কিন্তু আমি এখানে আশেপাশে কারো একটা প্রেজেন্ট অনুভব করতে পারছি। আর এরপরে ওরলি অরলফ চেঁচিয়ে বলে কে তুমি, আমার সামনে এসো। আর তার কাছে থাকা সেই অ্যাসিস্ট্যান্ট বলে কালকেই তো ডানজন ব্রেক, আজকে এই রাস্তায় থাকার কার সাহস আছে। যার উত্তরে ইউরি বলে আমি তো বলিনি সেটা একটা মানুষ। এরপরে আমরা দেখতে পাই দূরের একটা বিল্ডিং এ কেউ একজন দাঁড়িয়ে আছে এবং সে বলে বাহ, এই লোকটার তো সেন্স অনেকটাই ভালো। যদিও এটা অস্বাভাবিক না, কারণ তার পাওয়ার যে পরিমাণের আসছে তার কাছে এটা কিছুই না। আর যার পরে আমরা দেখতে পাই এটা হচ্ছে সাং ইল ওয়াং, অর্থাৎ সাং জিনহুর বাবা। আর এরপর সে বলতে থাকে তাহলে সবকিছু শুরু হয়েই গেল। এরপরে সে বড় ডানজনের দিকে তাকিয়ে বলে সবকিছু ঠিকঠাক প্ল্যান মতোই আগাচ্ছে। এরপরে আমরা দেখতে পাই ব্লেড গিল্ডের 3টা এস র্যাঙ্কের হান্টারও সেইখানে থাকে এবং এই সময় এখানে অনেকগুলো মিলিটারি ফোর্সও থাকে, অনেক ট্যাঙ্ক ও আরো অনেক কিছু। আর যেটা দেখে সেইখানকার সেই এস র্যাঙ্কের মেয়েটি বলে এইগুলো রাখার এখানে কোনো মানে হয়, কারণ সবাই জানে এই সমস্ত ম্যাশিং এর অ্যাটাক বিস্টের ওপর কোনো কাজে আসে না। আর যার উত্তরে সুগুমোটো বলে এগুলো রাখাই শুধু আমাদেরকে সাহায্য করার জন্য, আর যদি কোনো কারণে ইউরির ব্যারিয়ার এখানে কাজ না করে তাহলে কাউকে না কাউকে তো এখানে থাকতেই হবে, তাই না? আমরা এখন আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি এইরকম বড় গেটের সামনে আমাদের মতো মানুষ কিছুই না। এরপরে অন্যদিকে ইউরি এখন ভাবতে থাকে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এই এস র্যাঙ্ক গেটটি আমি একাই ক্লিয়ার করতে পারবো, তাহলে আমার তো অনেক নাম হয়ে যাবে। আর এই বলেই সে একটা মদের বোতল তার হাতে নেয়, আর যেটা দেখে অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনি অ্যালকোহল কেন হাতে নিয়েছেন? আর যার উত্তরে ইউরি বলে আরে তুমি চাপ নিও না, আমি শুধু আমার ভেতরটা শান্ত করছি, কারণ তোমরা এখন দেখতেই পাবে আমাকে এখন কি করতে হবে। আর এরপরে ইউরি অল্লাভ জিজ্ঞাসা করে এইখানে আর কতগুলো এস র্যাঙ্কের হান্টার রয়েছে? আর যার উত্তরে ইন্সপেক্টরটা বলে 15টা। আর এরপরে ইউরি অল্লাভ বলে এত কম? আর এরপরে সে আরো একটি কথা জিজ্ঞাসা করে আমেরিকা এখন কি করছে? আমেরিকা কি জাপানকে কোনো সাহায্য করার জন্য এস র্যাঙ্কের হান্টার পাঠায়নি? আর যার উত্তরে সেই ইন্সপেক্টরটি বলে আমেরিকাতেও একটা এস র্যাঙ্কের গেট খুলেছে, আর শুধুমাত্র আমেরিকায় না, ইউনাইটেড কিংডম, ইন্ডিয়া এবং সব জায়গাতে গেট খুলেছে, তাই সব দেশের হান্টার তাদের দেশের গেটগুলোকে নিয়ে ব্যস্ত রয়েছে। আর যেটা শোনার পর ইউরি এখন ভাবে তাহলে পুরো দুনিয়াতে এখন ভালো হান্টারদের চাহিদা প্রচুর। আর এরপরে ইন্সপেক্টর হঠাৎই চমকে ওঠে আর সে বলে গেটটা দেখুন। আর এরপরে আমরা দেখতে পাই সেই গেটটা খুলে যাচ্ছে। আর অন্যদিকে এখন সাংজিনুকে আমরা হসপিটালের বেডে দেখতে পাই। তার এই সময় ঘুম ভাঙে, আর তার ঘুম ভাঙতেই জিনু এখানে চলে আসে। এখন সাংজিনু জিনুকে জিজ্ঞাসা করে তার কি হয়েছিল। আর এরপরে জিনু বলে আপনি তো এখনো বেঁচে আছেন, আমি তো এতেই খুশি। আমি তো ভেবেছিলাম আপনি হয়তো মরেই গেছেন। আপনি যে 3 দিন এভাবে টানা অজ্ঞান হয়ে থাকবেন আমি এটা কখনো ভাবতেই পারিনি। আর যেটা শোনার পর সাংজিনু এখন অবাক হয়ে যায়। সে ভাবে আমি 3 দিন অজ্ঞান হয়েছিলাম, তাহলে আমি কি এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম? এবং সে ভাবে হ্যাঁ আমি তো অনেকদিন ধরেই ব্রেক নেইনি, হয়তো এর কারণেই। যাই হোক, এবং সে মনে মনে এখন ভাবতে থাকে আমি সেই যুদ্ধটার বিষয়ে এখনো কিছুই বুঝতে পারছি না, আমি সেই যুদ্ধটার বিষয়ে কোনোভাবেই ভুলতে পারছি না, সেই শ্যাডো বিচদের সাথে ডিমন্সদের যুদ্ধ। এবং তার মনে পড়ে আমি যদি 3 দিন ধরে এখানে ঘুমাই থাকি তাহলে ওই দিকে এখন কি হচ্ছে। যার পরে জিনুকে বলে তাহলে আমাকে আপডেটগুলো বলো তো। কিন্তু জিনু এখন কিছু বুঝতেই পারে না যে সাংজিনু এখন কিসের আপডেটের কথা বলছে। আর যার উত্তরে সাংজিনু তাকে বলে ওই যে জাপানে যে গেটটা খুলেছিল তার বিষয়ে বলো। আর এরপরে জিনু সাংজিনুকে বলতে শুরু করে সেই গেটটার মধ্য থেকে বড় বড় জায়েন্টস বেরিয়ে আসে, যে সমস্ত জায়েন্ট গুলো সাধারণত বড় বড় এ র্যাঙ্কের গেটগুলোতে বস হিসেবে থাকে। আর যেগুলোকে দেখে ইউরি ওল্লাভ বলে ব্যাপার না, আমি এগুলোকে দেখে নিচ্ছি। এখন সে তার পাওয়ার এবং মানা ক্রিস্টালের থেকে নেওয়া পাওয়ার দিয়ে একটা ব্যারিয়ার তৈরি করতে লাগে। আর এটা দেখে সেই বড় জায়েন্টগুলো তার উপর অ্যাটাক করতে লাগে। আর যেটা দেখে ইউরি ওল্লাভ বলে তোমরা সাধারণত একটা এ র্যাঙ্কের বস, আর তোমরা আমার এই ব্যারিয়ারটা ভাঙতে পারবে? আর আমরা দেখতে পাই সেই জায়েন্টগুলো তার ব্যারিয়ারগুলো ভাঙতে শুরু করে। আর যেটা দেখে ইউরিও এখন ভয় পেয়ে যায়। আর এখন জিনু সাংজিনুকে বলে ওই রেডটা ফেল হয়ে গেছে। আর অন্যদিকে এখন আমরা মিউংগনকে দেখতে পাই, আর যে হলো জিনহুর বাবা। তার এই সময় টেবিলে বসে ঘুম ভাঙে, আর সে এখন সামনের লোকটিকে জিজ্ঞাসা করে আমি কতক্ষণ ধরে এখানে ঘুমাচ্ছিলাম? আর যার উত্তরে সেই লোকটি বলে স্যার আপনি পুরো 23 ঘন্টা 46 মিনিট ধরে ঘুমাচ্ছিলেন, আর আপনি আমাকে বলেছিলেন আমি যদি
যদি 24 ঘন্টা ঘুমে অতিক্রম করি তাহলে আমাকে নিয়ে হসপিটালে যেতে। আর আমি আমার গাড়ি এখন রেডি করছিলাম। আর যাই হোক, এরপরে মিউংগানকে সে দুটো নিউজও দেয়, আর যার মধ্যে একটা নিউজ হলো ইটারনাল স্লিম্বার থেকে একজন স্বাভাবিক হয়ে ফিরেছে, আর যেটা হলো সাং জিনহুর মা। আর যেটা শুনে মিউংগান ভাবতে থাকে, তাহলে কি সাং জিনহুর কাছে এমন কিছু আছে যেটা দিয়ে সে ইটারনাল স্লিম্বারকেও ঠিক করতে পারে? যাই হোক, এর পরের নিউজটা কি? আর এরপরে সেই লোকটি বলে একজন আপনার সাথে দেখা করতে এসেছে। আর এরপরে আমরা দেখতে পাই একটা মেয়ে সেই ঘরের মধ্যে ঢুকে। আর এর পরের সিনে আমরা দেখতে পাই জাপানের সেই গেটের সামনে ইউরি অল্লাভকে একটা বড় জায়ান্ট বিস্ট গিলে ফেলে দেয়। আর এটা দেখে জায়ান্টের ওপর সবাই ট্যাঙ্ক এবং অন্যান্য অস্ত্র দিয়ে অ্যাটাক করার পরেও সেই জায়ান্টার কিছুই হয় না। সেই বিস্টগুলো আশেপাশের সমস্ত কিছু ভাঙতে শুরু করে। আর সেই সময় সেইখানে একজন চলে আসে এবং সে বলে এই সমস্ত মেশিং এর অ্যাটাকে এই সমস্ত জায়ান্টের কিছুই হবে না, এদের সবাইকে আমাদের সবাইকে মিলে মারতে হবে। আর আমরা দেখতে পাই সেইখানকার সমস্ত এস র্যাঙ্কের হান্টারগুলো এখন মিলে একত্রিত হয়ে তাদেরকে অ্যাটাক করতে শুরু করে। কিন্তু সেই বিস্টগুলো অনেক বড় হওয়া সত্ত্বেও সেগুলো অনেক ফাস্ট ছিল, আর তাদেরকে মারা এই সমস্ত হান্টারদের জন্য অনেক মুশকিল হচ্ছিল। আর সেইখানে ওপরের হেলিকপ্টার থেকে নিউজ আসছিল জাপানের অবস্থা এখন খুবই খারাপ, হয়তো পৃথিবীর মধ্যে এটা একটা নরক। আর এই নিউজটা এখন টিভিতে দেখতে দেখতে সাং জিনহু ভাবে যদি এরকম চলতে থাকে তাহলে শুধু জাপানে না, পুরো এশিয়ায় এই রিস্কে চলে আসবে, তাই আমার হয়তো সেইখানে যাওয়ার দরকার। কিন্তু এই সময় তার বোন জিনা এখানে চলে আসে, আর সে সাং জিনুকে বলে তুমি সেইখানে যেও না। আর যেটা শুনে সাং জিনু বলে না না, আমি সেখানে যাচ্ছি না, আমার কাজকর্ম একটু বেশি হয়ে গেছে, তাই আমি একটা ব্রেক নিচ্ছি। আর এরপরে সে জিনহার মাথায় হাত দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং সে পার্কের একটা চেয়ারে বসে এখন সে বিরুকে ডাকে এবং সে তাকে বলে আমি তো তোমাকে জিনার উপর খেয়াল রাখতে বলেছিলাম, তাহলে জিনা আজকাল কেমন কি করছে? আর যার উত্তরে বিরু বলে জিনা সবসময় ঘুমিয়ে থাকে, অন্য কিছু করে না। আর যেটা শুনে সাং জিনু এখন বুঝতেই পারে স্কুলের সেই ঘটনাটার পর জিনা এখনো ভয় পেয়ে আছে, আর এই কারণেই সে আজকে আমাকে যেতে না করছে, কারণ এর আগে অন্য কোনো দিন এরকম কথা সে আমাকে বলেনি। তাই সাং জিনু এখন ভাবতে থাকে তাহলে এখন আমার কি করা দরকার। আর এরই পরে আমরা সাং জিনুকে দেখতে পাই মিস্টার মিউংগানের কাছে, আর যাকে এখন সাং জিনু বলছে আপনি আমাকে এখানে কি কারণে ডেকেছেন। আর এরপরে মিউংগান তার সামনে একটা চেক এগিয়ে দেয়। আমি জানি টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, বিশেষ করে একটা এস র্যাঙ্কের হান্টারের কাছে তো কখনোই না, আপনি ধরে নিন এটা আমার তরফ থেকে একটা তফা। এরপরে সাং জিনু আবারও তাকে জিজ্ঞাসা করে আপনি আসলে চানটা কি? যার উত্তরে মিউংগান বলে আমিও এখন সেই রোগেই ভুগছি যে রোগে তোমার মা এক সময় ছিল। যার পরে সাং জিনু তাকে জিজ্ঞাসা করে জিনু কি এই বিষয়ে জানে? যার উত্তরে চেয়ারম্যান বলে যে না, কেউই জানে না, শুধু ডাক্তার, তার ওয়াইফ আর তার সেক্রেটারি জানে। এরপর চেয়ারম্যান আরো বলে আমি এই সমস্যাটার সমাধান অনেক আগে থেকেই খুঁজছি, আর আমি জানতে পারি তোমার মা এই রোগ থেকে ঠিক হয়ে গেছে। এটা তো নিশ্চয়ই কোনো চমৎকার না, তাই না? আমি শুধু তোমার কাছ থেকে সত্যিটা জানতে চাই, আসলে তোমার মাকে তুমি কিভাবে ঠিক করেছো? যদি তুমি এটুকু সাহায্য আমাকে করো তাহলে আমি তোমার এই দয়া কোনোদিনই ভুলতে পারবো না। আর যার এই কথা শুনে সাং জিনু এখন বুঝতে পারে না এখন সে কি করবে। আর এখন অন্যদিকে আমরা দেখতে পাই জাপানের সেই গেটের সামনে আকাশে উড়ে সেই হেলিকপ্টার টোকিওর সেই অবস্থাগুলো এখন ক্যামেরায় বন্দি করছে। তারা দেখতে পাই যে আশেপাশের সেই বড় বড় জায়ান্ট বিস্টগুলো বড় বড় বিল্ডিং গাছগুলো সব ভেঙে ফেলছে, এমনকি তারা তো সব মানুষগুলোকেও খেয়ে ফেলছে। আর এখন তারা আলোচনা করতে থাকে তাহলে কি এরা আমাদেরকেও খেয়ে ফেলবে, এবং তারা এটাও ভাবতে থাকে তাহলে যদি আমরা এখন সেই জায়ান্টগুলোকে অ্যাটাক না করি এবং তাদের থেকে যদি দূরে থাকি তাহলে সে আমাদেরকে খাবে না। কিন্তু সবচাইতে বড় সমস্যা হচ্ছে একটা বড় বিস্ট যে কিনা সবসময় ডানজানের সামনে বসে থাকছে, আর বাকি সমস্ত বিস্টরা এদিক ওদিক ছড়িয়ে পড়েছে। কিন্তু এখন সবচাইতে একটা বড় বিস্ট সেই ডানজানের সামনে এখনো বসে রয়েছে। তাহলে ও কি এই ডানজানটাকে প্রোটেক্ট করছে, নাকি সেই বিস্টটি অন্য কোনো বিস্টের জন্য অপেক্ষা করছে সেইখানে? আর সেইগুলো শোনার পর অন্য আরেকটি রিপোর্টার বলে আমি জানি না, কিন্তু কেন জানে আমার মনে হচ্ছে সেই জয়েন্টটি মরে গেছে, অর্থাৎ বিস্টটি, কারণ তার চলাফেরা এবং তার এমন বসে থাকা একটা রোবটের মতো মনে হচ্ছে, যেন অন্য কেউ তাকে চালনা করছে। আর যেটা শুনে অন্য আর একটা রিপোর্টার বলে যদি সত্যি এটাই হয় তাহলে তো আমরা সবাই মিলে একে মেরে ফেলবো। আর তাছাড়া পুরো ডানজানের মধ্যে থেকে 30টা বিস্ট বাইরে বের হয়েছে, আর তাদের 30টার মধ্যে শুধু 2জনকে মারা হয়েছে। আবার নতুন করে ডানজান ব্রেকের সময়ও হয়ে গেছে, আর কদিন বাকি, শুধুমাত্র 2 দিন। আমাদের মনে হয় না যে আমরা এই সিচুয়েশনটা এখন হ্যান্ডেল করতে পারবো। পুরো জাপান হয়তো এবার একটা মরুভূমিতে পরিণত হবে। আর অন্যদিকে এখন আমরা দেখতে পাই সাং জিনু জিনুকে বলছে আমি জাপানে যাচ্ছি, আর যেটা শুনে জিনু খুবই অবাক হয়। এরপরে জিনু সাং জিনুকে বলে তুমি কি নিউজ দেখোনি? জেজু আইল্যান্ডের ডানজানের থেকেও টোকিওর সেই ডানজানটা খুবই হাই লেভেলের, সেইখানে প্রচুর বড় বড় বিস্ট রয়েছে, আর এই রকম বিস্ট এর আগে কখনো দেখাই যায়নি। আর এখন সাং জিনু বলে আমি যদি সেইখানে যাই আর ওই গেটটা যদি ক্লিয়ার করতে পারি তাহলে আমাদের এই গিল্ডের নাম পুরো ওয়ার্ল্ড জেনে যাবে। আর একই সাথে সে এটাও ভাবতে থাকে জিনা তাকে এর আগে কোনোদিন কোনো কিছু মানা করেনি, কিন্তু এই
এইবার সে প্রথমবার তাকে না করেছে, কারণ টোকিওর এই এস র্যাঙ্ক গেটটা আসলেই খুব ভয়ানক। কিন্তু এরপরে জিনু সাংজিনুকে বলে, ঠিক আছে আপনি যাবেন, কিন্তু আপনার সাথে আমিও যাব। আর যেটা শুনে এখন সাংজিনু খুবই অবাক হয়। আর এরপরে জিনু তাকে বলে, আপনি কি আসলে জানেন জেজু আইল্যান্ডের রেড গেটের রেড, ডাবল ডানজন গেটের রেড, এই সব কিছুর মধ্যে একটা কমন আছে। আর সেই কমনটা কি জানেন? এর মধ্যে কোনো নিউজ পেপারে আমি নেই। আর এটা বলেই জিনু এখন কাঁদতে শুরু করে। আর এটা দেখে সাংজিনু বলে, আমি তোমার থেকে এটা কখনো আশা করিনি। আর এখন জিনু বলতে থাকে, তুমি যেখানে যাবে আমাকে সাথে তোমার নিয়ে চলো। আর এখন সাংজিনু বলে, তুমি কিছুক্ষণ আগেই বললে সেইখানে যাওয়া যাবে না, সেই জায়গাটা খুবই ভয়ানক। আর যেটা শুনে এখন জিনু বলে, আপনার ওপর আমার বিশ্বাস আছে স্যার, আপনি যদি ঠিক থাকেন তাহলে আমিও ঠিকই থাকবো। আর যেটা শুনে সাংজিনু সেইখান থেকে উঠে চলে যায় এবং বলে, আমি তো এতক্ষণ তোমার সাথে ইয়ার্কি মারছিলাম, আমি এই সময় জাপানে কি করতে যাব? যাই হোক, কাজ ভালোই করলে আজকের দিনে, যাও এখন বাড়ি যাও, ঘুমাও। এখন সাংজিনু রাস্তায় যেতে যেতে ভাবে তার লেভেল 100-রও ওপরে, কিন্তু এখনো সেই কাটেনা টেম্পলের সেই আর্কিটেক্টটা তার পাওয়ারের সমানই। আর এখন আমি শিওর আমার চাইতেও পাওয়ারফুল এই দুনিয়াতে এখন আরো আছে। তাই তার এখন ভাবা ঠিক নয় যে সে এখন সবকিছু হ্যান্ডেল করতে পারবে। আর জিনু এখন বাসায় চলে যায় এবং সে গিয়ে দেখতে পায় যে তার মা তার জন্য এখন অনেক খাবার রান্না করেছে। কিন্তু এখনো সাংজিনুর মাথায় সেই বিষয়টাই ঘুরতে থাকে, তাকে কোনো না কোনো একটা ডিসিশন নিতেই হবে। আর এরপরে আমরা দেখতে পাই মিউঙ্গান সাংজিনুকে যে চেকটি দিয়েছিল, কিন্তু সাংজিনু সেই চেকটি নেয় না এবং সে বলে, আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। আর সেই সময় সেই মিউঙ্গান তাকে জিজ্ঞাসা করে, তাহলে তোমার মা ইটারনাল স্লিম্বার থেকে কিভাবে রিকভারি হয়ে গেল? যদি আমার কাছে সত্যি এই রোগের চিকিৎসা থাকতো আর যেটার জন্য আমি টাকাও পাচ্ছি, তাহলে কি আমি আপনাকে সব বলে দিতাম না? এবং এই বলেই সে মিউঙ্গানকে গুড বাই জানায় এবং সেইখান থেকে বেরিয়ে আসে এবং লিফট দিয়ে নামার সময় সে মনে মনে ভাবতে থাকে, এটা জিনুর বাবা, আমাকে হয়তো তাকে সত্যি কথাটা বলা উচিত ছিল, কিন্তু আমি তো জানি না সেই ব্যক্তিটি কি রকমের আর তার আসলে এই রোগটা হয়েছে কিনা। হয়তো সে অন্য রকমের কোনো প্ল্যান করতেই পারে। আর আমার কাছে হোলি লাইফ অফ ওয়াটারটা খুব বেশি নেই, আর যেটুকু আছে সেটুকু আমাকে বুঝে শুনে ব্যবহার করতে হবে। যদিও তিনি আমাকে একটা ভালো অফারই দিয়েছিলেন, তবুও কেমন জানি আমার একটা ঠিক মনে হলো না। আর এরপরে আমরা বর্তমানে ফিরে আসি, আর যেইখানে জিনু খাবারের টেবিলে বসে থেকে ভাবতে থাকে, যদি আমাকে কোনো কিছু বেছে নিতেই হয় তাহলে আমি এটাই বেছে নিব। আর সে তার মাকে বলে, মা আমাকে যেতে হবে। আর তারপর সে তার মনে মনে ভাবতে থাকে যে পৃথিবীতে আর মাত্র কয়েকজন আছে যারা আমার থেকেও বেশি শক্তিশালী, কিন্তু যদি আমি লেভেল আপ করতে পারি তাহলে আমি সবচাইতে শক্তিশালী হয়ে দাঁড়াবো। তাই আমাকে ব্যাটেল ফিল্ডে যেতেই হবে আর লড়াই করতেই হবে আরো পাওয়ারফুল হওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের এই এপিসোড এখানেই শেষ। কেমন লাগলো জানিও কমেন্টে, আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হবে পরের পর্বে, ততক্ষণ পর্যন্ত থাকো সোলো এবং স্ট্রং। আল্লাহ হাফেজ।